অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত। আমাদের এবারের নিবেদন মৈত্রী চ্যাটার্জির কলমে মায়াং গ্রামের ভয়। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে মৈত্রী চ্যাটার্জির কলমে মায়াং গ্রামের ভয়। কংক্রিটের ভিড় আর কর্পোরেট দুনিয়ার একঘেয়ে ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠেছিল তীর্থ আর তনয়া। শহরের ধোঁয়া ধুলো থেকে মুক্তি পেতে সবুজের খোঁজে পাড়ি দিতে চায় ওদের মন। দুজনেই শহরের নাম করা কর্পোরেট সংস্থায় চাকুরিরত। কাজকর্মের চাপে বছর দুয়েক আগে শুধু দীঘা ছাড়া আর তেমন কোথাও ঘুরতে যাওয়াও হয়নি। টানা 7 দিন ওভারটাইম করার পর এখন কাজের চাপ কিছুটা কম, তাই দুজনে মিলে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব পরিকল্পনা ছাড়াই। তীর্থ বলল, এই জানো তো, ভেবেছিলাম দার্জিলিং যাব, কিন্তু 5 দিনের বেশি ছুটিই পাওয়া গেল না। এক কাজ করি বরং, আমার বড় মামার বাড়ি আসামে। মামিমার মা মারা গিয়েছিলেন তো, তাই তারা আমাদের বিয়েতে আসতেও পারেননি। পরের বছর বোনের আইএসসি পরীক্ষা, বিভিন্ন কারণে ওদের আর কলকাতায় আসা হয়নি। আগামী মার্চে আসার কথা আছে। তার আগে চলো আমরাই বরং গিয়ে একটা সারপ্রাইজ দিই মামা মামিকে। হ্যাঁ, খুব খুশি হবেন আমরা গেলে। মামাতো বোন ঋতুর সাথেও আলাপ হয়ে যাবে তোমার। কি গো, রাজি তো? তীর্থর প্রস্তাব শুনেই এক পায়ে খাড়া তনয়া। বলল, আরে রাজি হব না মানে? কি বলছো তুমি? আসাম মানেই তো চা বাগান। উফ, চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই জমিয়ে সাইট সিনও করা যাবে বলো। হ্যাঁ চলো না, তাড়াতাড়ি টিকিটের ব্যবস্থাটা করো না। টিকিট পেতে ওদের কোনো অসুবিধা হলো না। 2 দিন বাদেই জার্নির ডেট। এই নিয়ে খুব খুশি ছিল তনয়া। সেদিন সন্ধ্যার মুখে অফিস থেকে বেরোনোর পর তনয়ার একটা চাপা অস্বস্তি অনুভব হয়। অফিসে তীর্থর জরুরি মিটিং থাকায় তনয়াকে একাই যেতে হয়। লিফটে চড়ে নিচে নামবার সময় থেকেই ওর একটা অস্বস্তি শুরু হয়েছে। শোনো না, আমার শরীরে একটা কিরকম অস্বস্তি হচ্ছে, একটা আনইজি ফিলিং হচ্ছে, বুঝলে? এটা কেমন অস্বস্তি হচ্ছে, আমার ঠিক বোঝাতে পারছি না। তনয়ার বারবার মনে হচ্ছে কেউ যেন ওকে ছায়ার মতো অনুসরণ করছে, কিন্তু লিফটে এক গাদা লোকের মাঝে দাঁড়িয়ে তনয়া হঠাৎ অনুভব করল কারোর গরম নিঃশ্বাস পড়ছে যেন ওর কাঁধের ওপর। অথচ ওর পিছনে কোনো এমপ্লয়ি বা কাস্টমার কেউই ছিল না। ভিড়ের মধ্যে দেওয়াল ঘেঁষেই দাঁড়িয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে ফিস ফিস করে একটা নাম ভেসে এলো ওর কানে। তনয়া চমকে উঠল তনুয়া নামটা শুনে। এই নামে ডাকার একজনই আছে, তার স্বামী তীর্থ। কিন্তু তীর্থ তো এখন মিটিংয়ে। ওদিকে লিফটে যারা ছিলেন তারা সকলেই ওকে মিসেস তনয়া নামেই চেনে। না না, তাহলে কে আমাকে তনয়া বলে ডাকলো? আমি তো স্পষ্ট শুনেছি। হ্যাঁ, আমাকে কেউ তনয়া বলে ডাকলো তো? না না, আমি কি ঠিক শুনলাম?
আর আমার এই নামটা সে জানলোই বা কি করে? কে ডাকলো? কে কে কই? তোর বাবা, কাউকে তো দেখতেও পাচ্ছি না। তবে কি একটু আগে দেখা ওই রাগে হিংস্র চোখ দুটো তারই ছিল? কিন্তু কারোর চেহারা তো আমার চোখে পড়ছে না, আমি তো শুধুমাত্র অনুভব করছি। কি অদ্ভুত ভয়ঙ্কর সেই চোখের দৃষ্টি! কোনো অবয়ব ছাড়া কি করে দুটো হিংস্র চোখ, রক্তমাখা দাঁত নিয়ে ভাবে শূন্যে ভাসতে পারে? না না, আমি তো কেবল একবারের জন্য সেই বিশ্রী মুখটা দেখেছি, একবারের জন্যই। মণ্ডিত মস্তক, কানে মাকড়ি, মোটা লোমশ ভ্রু, ওর মাঝ বরাবর রক্ত তিলক উঠে গেছে চওড়া কপালের দিকে, পুরো মোটা ঠোঁট, রক্ত মাখা তীক্ষ্ণ দাঁত, টুকটুকে লাল জিভ। না না, এ কোনো মানুষের চেহারা হতে পারে না, এ তো পাক্কা শয়তানের চেহারা। কাকে দেখলাম আমি? কাকে দেখলাম? আমার দিকে তাকিয়ে কিভাবে একটা শয়তানি হাসি হাসছিল। আচ্ছা, ওই হাসির শব্দটা কি শুধু আমার কানেই এসেছে? হ্যাঁ, আমার কানেই। অথচ আমার সাথে তো কত লোক লিফটে ওঠানামা করছে, কারোর কানেই যাচ্ছে না কেন? তবে কি আমার সাথে অতিলৌকিক কিছু ঘটছে? ভয়ে ভয়ে কোনো রকমে লিফট থেকে বেরিয়ে সামনে রিক্সা পেয়ে এক লাফেই উঠে বলল, এই এই ভাই, বলছি শোনো না, একটু তাড়াতাড়ি চলো। হ্যাঁ, বাড়ি চলো, বাড়ি চলো। রিক্সা চালক রাজু তনয়ার চেনা। রাজু পাই পাই করে চালিয়ে ঝড়ের গতিতে অলি গলি পেরিয়ে তনয়াকে বাড়ির কাছে পৌঁছে দিল মাত্র 5 মিনিটের মধ্যেই। পারতপক্ষে একা থাকলে এইসব গলিগালা এড়িয়ে চলে তনয়া, কিন্তু আজ আর উপায় নেই, তাই ওখান দিয়েই আসতে হয়েছে। রিক্সা থেকে নেমে লিফটে একা যেতে ভয় পেল তনয়া। ফ্ল্যাটের নিচে সিকিউরিটি অর্জুন সিং বসেছিল। তনয়া গোটা ঘটনাটাকে চেপে ঘুরিয়ে বলল, অর্জুন, আমাকে একটু ফ্ল্যাটে পৌঁছে দাও না গো, প্লিজ। আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না, বুঝলে? আমাকে একটু ফ্ল্যাটে পৌঁছে দেবে? জরুর, आप आइए मैम साहब। এই বলে লিফটে উঠে তনয়াকে 6th ফ্লোরে পৌঁছে দিয়ে নিচে নেমে এলো সে। ক্ল্যাচ কি ঘুরিয়ে দরজা খুলে রুমে ঢুকে হাঁপ ছেড়ে বাঁচল তনয়া। হ্যান্ডব্যাগটা কার্পেটের উপর ছুঁড়ে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুম চলে যায়। তনয়ার মাথার ভিতরটা তখনও উত্তেজনায় দপদপ করছে। বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে লিফটে দেখা সেই অদ্ভুতরে মুখের কথা ভাবছিল তনয়া। হঠাৎ আয়নার কাঁচটা সামান্য দুলে উঠতেই ঝকঝকে কাঁচে একটা অস্পষ্ট অবয়ব ভেসে উঠল। লিফটে দেখা সেই শয়তানটার অবয়ব, সারা গা কদর্য লোমে ঢাকা, লাল টকটকে দাঁত বের করে তনয়ার দিকেই তাকিয়ে হাসছে। হাসিটা ওয়াশরুমের দেওয়ালে ধাক্কা খেয়ে তনয়ার কানে বেজে উঠছে বারংবার, কিন্তু ওয়াশরুমের বাইরে এক পা রাখতেই ঠাস করে দরজাটা মুখের ওপর বন্ধ হয়ে যায়। দরজাটা কেউ খোলো না, খোলো না দরজাটা, দরজাটা একটু খোলো না, আমি খুলতে পারছি না, কে আছো? দরজাটা খোলো না, বাঁচাও, কে আছো?
আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল তনয়া। ওদিকে ডোরবেল বাজছে সামনে। তনয়া, এই তনয়া, দরজাটা খোলো এবার। আরে কখন থেকে ডেকেই যাচ্ছি। তনয়া। তীর্থর গলাও পেল তনয়া। তীর্থ ওর নাম ধরে ডাকছে, মোবাইলে কল করছে, সব শুনতে পাচ্ছে তনয়া। কিন্তু সে যে ওয়াশরুমে বন্দী হয়ে গেছে। বন্ধ দরজায় পদাঘাত করে তনয়া নিজের বিপদ বোঝাতে চাইছে তীর্থকে। কলের হাতলটা চেপে ধরে প্রাণপণে ঘোরাতে চেষ্টা করে, কিন্তু হাতের ওপর সেই অপার্থিব শক্তির চাপ ক্রমশ বাড়ছে। কিছুক্ষণ বৃথা চেষ্টা করে মেঝেতে বসে পড়ে তনয়া। বুকে চিনচিনে ব্যথা হচ্ছে তার। এমন সময়ে ওকে চমকে দিয়ে ওয়াশরুমের দরজাটা খুলে যায়। কোনো মতে মেঝে থেকে উঠে তীর্থকে দরজা খুলে দিয়ে মাথা ঘুরে পড়ে যায় তনয়া। পাশের ফ্ল্যাটে তখনও লোকজন আসেনি, ফলে 6th ফ্লোর সবসময় নিস্তব্ধই থাকে। তনয়ার উপর আক্রমণের ছাপ স্পষ্ট দেখে তীর্থ অবাক হয়ে ভাবতে থাকে, কি হলো ব্যাপারটা? অ্যাপার্টমেন্টের মূল ফটকে কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে কেউ তনয়াকে আঘাত করতে পারে? অনেক জিজ্ঞাসাবাদ করেও কারোর কাছে কোনো সদুত্তর পাওয়া গেল না। তনয়া বেশ মুচড়ে পড়েছিল, অথচ তীর্থকে সত্যিটা বললে ও হেসেই উড়িয়ে দিত। বলতো ঘুমের চোখে বাথরুমে ঢুকে দুঃস্বপ্ন দেখেছে। হাতে পায়ের চোট নিয়েও কিছু একটা ব্যাখ্যা দিত হয়তো। তাই তীর্থ প্রশ্ন করতেই তনয়া বলল, না না, আক্রমণ কে করবে? আক্রমণ কেউ করেনি। কেউ আক্রমণ কেন করবে তীর্থ? আসলে না, ওই শরীরটা খুব খারাপ লাগছিল গো। আমি হঠাৎই মাথাটা ঘুরে পড়ে গিয়েছিলাম, আর কিছু নয় তেমন কিছু। আচ্ছা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, আমি চা বসাচ্ছি, তারপর লাগেজটাও তো গোছাতে হবে, তাই না? লাইটে ওঠার পর থেকেই বাচ্চা মেয়ের মতো জানালার ধারে বসবার বায়না করছিল তনয়া। কর্পোরেটে চাকরি করলেও তনয়ার এখনো ছেলে মানুষই রয়েই গেছে। এমনভাবে ঝুঁকে মেঘার উড়োজাহাজের ডানা দেখছে, দেখলে মনে হবে এই প্রথম ফ্লাইটে চড়েছে। তীর্থর হাসি পেয়ে গেল ওর হাবভাব দেখে। তনয়া তখন মুগ্ধ হয়ে আকাশ দেখছে। খানিক পরে এরোপ্লেনের ঝাঁকুনিতে বিরক্ত হয়ে তীর্থকে কিছু বলতে গিয়ে তনয়ার চোখ গেল টয়লেটের কাছে দাঁড়িয়ে থাকা একজন প্যাসেঞ্জারের ওপর। সে যেন ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। লোকটার পোশাক বড়ই বিচিত্র। পা পর্যন্ত ঢিলে ঢালা জোব্বা পড়ে আছে। মাথায় বাবড়ি করা চুল কাঁধ ছাপিয়ে ঘাড় থেকে কিছুটা নিচের দিকেও নেমে গেছে। কপালে কালো ফেট্টি, জোড়া ভুরুর মাঝে লম্বা রক্ততিলক, হাতে ডমরু। তনয়া বেশ আশ্চর্য হয়ে মনে মনেই বলল, এরকম একজন লোক ফ্লাইটে? ব্যাপারটা বড়ই বেমানান। আমার কেমন জানি না, লোকটাকে যথেষ্ট সাসপিসিয়াস মনে হয়। আচ্ছা, এদের কি চেকিংও হয় না? তোর যত সব হ্যারাসমেন্ট সাধারণ মানুষের। মনে মনে গজগজ করতে থাকে তনয়া। লোকটা এমন ভাবে দেখছে যেন ওর গত জন্মের শত্রু ছিল। তনয়াও কটমট করে তাকালো লোকটার দিকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোকটার চোখের দৃষ্টি যেন পাল্টে গেল। দুটো ভাষা ভাষা উজ্জ্বল চোখ তনয়াকে আকৃষ্ট করছে ওই মুহূর্তে। বহু দূর থেকে একটা মন কাড়া পাহাড়ি মেঠো বাঁশির সুর ভেসে আসছে তার কানে। সেই সুর বলছে, আমি তোর বর্তমান, আমি তোর ভবিষ্যৎ। চলে চলে।
কি রে, অমন করে কি দেখছিস? ঘুমে ঢুলছিস নাকি? কেমন যেন বিহ্বল হয়ে পড়েছিল তনয়া। তীর্থর ডাকে সম্বিত ফিরে পেল। একটু বিরক্ত হলো সুখময় স্বপ্ন ভেঙে যাওয়ার। নিস্পৃহ চোখে তাকালো তীর্থর দিকে। ও কিছু না, এমনি ভাবছি কতক্ষণে গুয়াহাটিতে নামবো। দেখ না, খুব এক্সাইটেড হয়ে আছি তো। আসলে আসামে প্রথমবার আসছি কি না। এই তো আর মিনিট 15-র মধ্যেই ল্যান্ড করবে। অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে, তুই খেয়াল করিসনি বোধ হয়। তনয়া বোধ হয় এবার লজ্জা পেল। সত্যি কোনো দিকেই হুঁশ ছিল না ওর। লোকটার মায়াবী চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেছিল তনয়া। আরও একবার লোকটাকে যেন দেখতে ইচ্ছে হলো তার। কিন্তু সেদিকে তাকাতেই তনয়ার বুকের ভিতরটা এক নিমেষে যেন শূন্য, ফাঁকা হয়ে গেল। লোকটা আর নেই। একটা অব্যক্ত যন্ত্রণা বুকের ভিতর মোচড় দিয়ে উঠল তনয়ার। চোখে জল এসে গেল তার। তীর্থ তখনও বিষয়টা খেয়াল করেনি। ইতিমধ্যে প্লেন ল্যান্ড করে গেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তীর্থ একটা প্রাইভেট কারের সাথে দরাদরি করছিল। তনয়া এক পাশে লাগেজ নিয়ে দাঁড়িয়ে ইতিউতি দেখতে লাগলো। লোকজনের ভিড় ক্রমশ বাড়ছে। আচমকা সেই ভিড় ঠেলে একটা লোক ইচ্ছে করেই ছুটে এসে তনয়াকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। আরে একদম ফালতু লোক তো একটা, ইচ্ছে করে ধাক্কা দেওয়া। এই দাঁড়া তো। ঘটনাটা লক্ষ্য করে তীর্থ লোকটাকে গালি গালাজ করতে করতে দৌড়ে পিছু নিল। তনয়াও ছুটে এসেছে। তীর্থ লোকটাকে ধরে যাচ্ছে তাই ভাষায় বলল, लड़की देखते ही मुंह में पानी आ जाता है क्या? घर में दीदी बहन कोई नहीं है क्या? আশেপাশে তখন বেশ ভিড় জমে গেছে। লোকটা কাঁচু মাচু মুখে নম্র সুরে বলল, মুখ ক্ষমা করিব, মুখ খড় দেওয়া হয়েছিল। লোকটা প্রথমে অসমীয়া ভাষায় ক্ষমা চাইল। খানিকটা আন্দাজ করতে পারলেও মোর খরদেকা হইছিল মানেটা কিছুই ওদের বোধগম্য হল না। লোকটি এবার হিন্দিতে বলল, क्षमा क्षमा कर दीजिए भाई साहब, बहन जी हॉस्पिटल जाना है, बहुत जल्दबाजी में था। তীর্থ লজ্জিত হয়ে বলল, সরি, ডোন্ট মাইন্ড প্লিজ, আমার বোঝার ভুল হয়ে গিয়েছিল। কিন্তু হসপিটালে যাচ্ছেন কেন, কি হয়েছে? বাংলাতেই প্রশ্ন করে তীর্থ। अस्पताल में मेरी बेटी है, मैंने जानबूझकर ऐसा नहीं किया, माफी चाहता हूँ मैम साहब, माफी चाहता हूँ। কি করে উত্তর দেবে তনয়া? সে তখন ভাব জগতে বিচরণ করছে। অবাক হয়ে লোকটার চোখের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়া। সেই উজ্জ্বল ভাষা ভাষা মায়াবী চোখের দৃষ্টি। সঙ্গে সঙ্গেই দূর থেকে ভেসে এলো মন কাড়া পাহাড়ি বাঁশির সুর। যেন লোকটার দিকে তাকালেই বাঁশির সুর কানে আসছে তনয়ার। লোকটাও যেন নিমেষে তনয়ার মন পড়ে ফেলেছে। মাপ চাওয়ার অছিলায় তনয়ার হাতে হাত ছুঁয়ে খানিকটা হাসল। আমাকে ক্ষমা করেছেন নিশ্চয়, ক্ষমা। কে? তাতেই কয়েক হাজার ভোল্টের শক খেল তনয়া। কি প্রচন্ড অস্বাভাবিক ঠান্ডা সেই হাতের স্পর্শ। যেন এইমাত্র বরফের চাদর ফুঁড়ে বেরিয়ে এসেছে ওই লোকটার হাত। দ্রুত চোখ নামিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলাতে চেষ্টা করে তনয়া। এ বাবা, আমিও না। ধুর, তীর্থ যদি দেখে থাকে কি ভাববে কে জানে। তনয়া কুণ্ঠিত হয় তীর্থর কথা ভেবে। এদিকে লোকটার খুব তাড়া, তাই তনয়ার উত্তরের অপেক্ষা না করেই দ্রুত চলে যায়। তীর্থ অবাক হয়ে দেখছিল তনয়াকে। মনে মনে বলল, আশ্চর্য, মেয়েটা হঠাৎ করেই কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে। শরীর ঠিক আছে তোর? তবে তনয়াকে কিছু জিজ্ঞাসা করার আগে তনয়া নিজেই তীর্থর হাত ধরে বলল, তীর্থ, এখানে না আমার আর ভালো লাগছে না। এবার একটা গাড়ির ব্যবস্থা কর,
কতক্ষণ লাগবে রে যেতে? বড় মামার বাড়ি বিশ্বনাথে, মোনাবাড়ি টি এস্টেটের কাছে। এশিয়ার বৃহত্তম চা বাগান, দারুণ জায়গা। তাছাড়া বিশ্বনাথের মন্দির মামার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় শুনেছি। আসলে বড় মামা রিসেন্টলি আসামে বদলি হয়ে এসেছেন, আমিও এই প্রথমবার এসেছি। শুনেছি এখান থেকে বাই কার যেতে 4.5 ঘন্টা মতো সময় লাগে। তীর্থ দেখল ড্রাইভার কামরূপ তখনও গাড়ি নিয়ে স্ট্যান্ডে ওদের জন্য অপেক্ষা করছে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই কথা হয়ে গেছিল, মাঝখান থেকে ওই লোকটাকে নিয়ে যত ঝামেলা, তাই এত দেরি। তাই আর দরদাম না করে কামরূপের গাড়িতেই উঠে পড়ল ওরা। মামার ফোনটা সুইচড অফ। বাড়ির আর কারোর নাম্বার জানা ছিল না তীর্থর, ফলে বিশ্বনাথে পৌঁছে বাড়ির ঠিকানা খুঁজে পেতে যে যথেষ্ট বেগ পেতে হবে তা ভালো মতোই টের পেল তীর্থ। তবে সেই মুশকিলও আসান হয়ে গেল খানিকটা কাকতালীয়ভাবেই। কামরূপ যখন গাড়ি থেকে নেমে ঠিকানা নিয়ে স্থানীয় বাজারে খোঁজ খবর করছে, তখন একটা ফলের দোকানের সামনে সেই লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখল তারা। ভদ্রলোক ওদের গাড়িতে বসে থাকতে দেখে এগিয়ে এলেন। সেই মায়াবী অন্তর্ভেদী দৃষ্টি তনয়ার বুকের ভিতর যেন ফের ঝড় তুলল। তনয়া তাকে উপেক্ষা করতে চাইছে, তবুও পারছে না। বারবার লোকটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তীর্থ অবাক হয়ে বলল, আরে মশাই, আপনি এখন এখানে? হসপিটালে যাননি? ভদ্রলোক এবার পরিষ্কার বাংলায় বললেন, মেয়েকে দেখে এসেছি, এখন বাড়ির দিকেই যাচ্ছি। গাড়িটা গড়বড় করছিল, তাই গ্যারেজে সার্ভিসিং এর জন্য রেখে গেছিলাম। কিন্তু আপনারা এদিকে কোথায় এসেছেন? মন্দির দর্শন করতে যাচ্ছেন বুঝি? আর একটু গেলে বিখ্যাত চা বাগান, ওখানেও ঘুরে আসুন। তনয়া এতক্ষণ চুপ করে তাকিয়েছিল, মুহূর্তে নীরবতা ভেঙে বলে উঠল, না না, আমরা এখন কোনো মন্দির দর্শনে যাচ্ছি না। আসলে এখানে আমার মামা শ্বশুরের বাড়ি, কিন্তু দেখুন না, আমরা ঠিকানাটাই খুঁজে পাচ্ছি না। আপনি একটু দেখবেন প্লিজ। লোকটা অমনি কামরূপের হাত থেকে ছোঁ মেরে ঠিকানা লেখা কাগজটা নিজের হাতে নিয়ে দেখে বললেন, ওই দেখি দেখি, ও আচ্ছা, রায়ভিলায় যাবেন আপনারা? আমি চিনি তো, ওই তো বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওটা দিয়ে মিনিট 10 আরো উত্তরে যেতে হবে। ওনারা যদিও এখানে নতুন, তবে শুনেছি ভদ্রলোক এখন উঁচু পোস্টে আছেন, কম বেশি অনেকেই তাকে চেনে। যাই হোক, আপনারা আনন্দ করুন, ঘুরে বেড়ান, আমি এখন চলি কেমন? এটুকু বলেই লোকটা যেন ঝড়ের গতিতে উড়ে গেল। তনয়া হাঁ করে চেয়ে রইল তার চলে যাবার পথের দিকে। তীর্থ অস্ফুটে বলল, লোকটা কি জাদুকর নাকি সর্বজ্ঞ? তোর নাম জানলো কি করে? এদিকে ড্রাইভার কামরূপের আচরণেও একটা তটস্থ ভাব লক্ষ্য করছে তীর্থ। ড্রাইভিং করতে করতে চারিদিকে তাকিয়ে কি যেন দেখছে বারবার। এভাবেই মিনিট 5 ভিড় ঠেলে গাড়ি নিয়ে যাবার পর ওরা রায়ভিলায় পৌঁছে যায়। আরে তোরা, বাবা, এতদিন পর আমাদের মনে পড়লো তাহলে। হ্যাঁ, আয় আয়, ভেতরে আয়। মামিমা দোতলার বারান্দা থেকে ওদের দেখে নিচে নেমে আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে এলেন। মামাতো বোন ঋতু কাছে পিঠে কোথাও নেই দেখে তীর্থ ওর কথা জানতে চাইল। হ্যাঁ গো, ঋতু কই? ওকে তো দেখতেই পাচ্ছি না। তীর্থ বাড়িতে ঢুকতেই লক্ষ্য করেছিল মামিমার মুখে প্রথম থেকেই একটা বিষাদের ছাপ। এখন ঋতুর কথা জিজ্ঞাসা করতেই ওনার চোখে মুখে গভীর যন্ত্রণার ছাপ প্রকট হয়ে উঠল। আঁচল খুলে চোখ মুছে ঠোঁট কামড়ে বললেন, ঋতু আর আগের মতো নেই রে তীর্থ। ওই ওই শেষের ঘরটায় যা, ওখানেই ওকে বেঁধে রাখা হয়েছে। তীর্থ থতমত খেয়ে বলল, এসব কি বলছো মামি? ঋতুকে বেঁধে রাখা হয়েছে মানে? সবই আমাদের পোড়া কপাল রে বাবা। গত মাসে মেয়ে ওদের কলেজ থেকে এক্সকারশনে গুয়াহাটি থেকে 40 কিলোমিটার দূরে মায়াং গ্রামে গিয়েছিল। কালো জাদু, তন্ত্র মন্ত্র, জাদু বিদ্যার পীঠস্থান। ওই
পই করে বারণ করেছিলাম, ওখানে যাস না, জায়গাটা ভালো নয়, একবার কারোর কুনজরে পড়ে গেলে আর রেহাই নেই। কিন্তু কিন্তু মেয়ে কথা শোনেনি। আমার মায়ের পরিচিত একজন নামকরা জ্যোতিষী বছর 2 আগে মেয়ের হাত দেখে বলেছিলেন ওকে খুব সাবধানে রাখতে হবে। হাতের রেখা অত্যন্ত দুর্বল, গ্রহ নক্ষত্রের অবস্থান শুভ নয়, 19 বছর বয়সে বিরাট ফাঁড়া আছে, জীবন সংশয় হতে পারে। নির্দিষ্ট রক্ষা কবচ ও রত্ন ধারণের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তোদের বড় মামা কিছুতেই ওনার কথা বিশ্বাস করলেন না, বুজরুকি বলে হেসে উড়িয়ে দিলেন। মেয়েও অবিকল, তার বাপের মতোই। গুরুদেবের কথা গ্রাহ্য না করে এক রাতের জন্য এক্সকারশনে চলে গেল বাপের প্রশ্রয়ে। পরের দিন রাতে যখন মেয়ে ফিরে এলো, তখন এক অন্য মানুষে পরিণত হয়েছে। সেদিন থেকেই বাড়িতে আজব উৎপাত শুরু হয়ে গেল। মেয়ের আচরণ বদলে গেল, কখনো কাঁদে, কখনো হাসে, চিৎকার করে বাড়ি মাথায় করে, কখনো ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে ঠক ঠক করে কাঁপে, আপন মনে বিড়বিড় করে, কখনো ঘরের মধ্যে থাকে, কখনো বাইরে যাওয়ার জন্য ছটফট করে, কাছে গেলেই বলে ওই যে বাঁশির সুর শুনতে পাচ্ছি, ও আমাকে ডাকছে আমাকে, আমি ওর কাছে যাব, আমি 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 ওর কাছে যাব, ও আমাকে নিতে এসেছে, আমাকে খুলে দাও আমাকে। একদিন তো ছাদ ডিঙিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল, কি করে যে অত উঁচু থেকে লাফ দিয়ে নেমেছে ভাবতেও ভয় লাগে। পাশের বাড়ির দারোয়ান দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে ধরে বেঁধে ওকে বাড়িতে দিয়ে গেছে। সেদিন থেকে আরো পাগলামি বেড়েছে। আমরা কাছে গেলে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, আমাকে তোমরা বেশি দিন বেঁধে রাখতে পারবে না, আমাকে বেশি দিন বেঁধে রাখতে পারবে না, এসে টিকও নিয়ে যাবে আমাকে, নিয়ে যাবে, ও ঠিক এসে আমাকে নিয়ে যাবে, বেঁধে রাখতে পারবে না, আমাকে বেঁধে রাখতে পারবে না। আবার মাঝে মাঝে খুব ভয় পেয়ে কেঁদে ওঠে, কাঁপতে কাঁপতে বলে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, আমি যাবো না ওর কাছে, মা আমাকে বাঁচাও, ও জাদু জানে, ও আমাকে মেরে ফেলবে, ওই যে দেখো। জানো, আমরা বহুবার জানতে চেয়েছি এই ও মানে কে, কাকে দেখতে পাস তুই, ও কি তোর চেনা কেউ? কিন্তু মেয়ে না কোনো উত্তর দেয় না, আচ্ছন্নের মতো হয়ে যায়। ডাক্তার বুদ্ধি দেখিয়ে অনেক টেস্ট করিয়েছি, কিন্তু খারাপ কিচ্ছু পাওয়া যায়নি। অথচ মেয়ে আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে, সাথে বাড়ছে অদ্ভুত পাগলামি। আমরা নামকরা সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করেছি, বেটার ট্রিটমেন্ট, কাউন্সেলিং, যা প্রয়োজন তাই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, বরং আরো ডিটোরিয়েট করে যাচ্ছে। আমাদের সেই গুরুজিও বেঁচে নেই, উনি থাকলে ঠিক একটা ব্যবস্থা করে দিতেন। এই নিয়ে তোদের বড় মামা খুব মানসিক চাপের মধ্যেই আছেন রে। মেয়ের এই অবস্থার জন্য সব সময় নিজেকে দায়ী করেন তিনি। এমনিতেই হাই প্রেশারের রোগী, মেয়ের চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন, যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে। 5 দিন ছুটিতে থাকার পর আজ অফিসে জয়েন করেছেন। মামিমার কাছে সব শুনে বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে তীর্থর। ঋতুকে দেখে চোখে জল এসে গেল ওদের। ছটপটে প্রাণবন্ত মেয়েটার এ কি করুণ দশা হয়েছে। তনয়া নিজেও আপসেট হয়ে তীর্থকে বলল, এর একটা বিহিত করতেই হবে রে তীর্থ। তুই ভাব, মেয়েটাকে এভাবে আনসেফ অবস্থায় ফেলে রাখা কি উচিত হবে? ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ঋতু ঠিক কাকে দেখে, কেন তার কাছে যেতেই বা চায়। আবার তাকে দেখে নাকি মাঝে মাঝে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, কেন বলতো?
বিনা কারণে মায়াংবাসীরা ঋতুর ওপর কেন এসব কালো জাদু তন্ত্রমন্ত্র প্রয়োগ করবে? হ্যাঁ, তুই বল। এটা কি ওদের পেশা নাকি রীতি রেওয়াজ? আর তাছাড়া ঋতুকে দেখেছিস, ও তো সবসময় নির্দিষ্ট একজনের কথাই বলছে। আমার না ব্যাপারটা ভালো লাগছে না, জানিস কেন বলতো? কেন সে ঋতুর ওইভাবে ক্ষতি করতে চাইছে? না না, আগে আমাদেরকে এসব জানতেই হবে। সত্যি খুব চিন্তার বিষয়। আমি ওইসব তন্ত্র মন্ত্র জ্যোতিষে বিশ্বাস করি না, কিন্তু এখন দেখছি অস্বীকার করার উপায় নেই। ঋতুর হাত দেখে যিনি ওই 19 বছর বয়সে বিরাট ফাড়ার কথা বলেছিলেন, সেটা তো হুবহু মিলে গেছে। ওদের এসব আলোচনার মধ্যেই তীর্থর বড় মামা ঋষিকেশ ফিরে এলেন। চোখের তলায় কালি, উস্কো খুস্কো চুল, উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে তীর্থরও মনটা খারাপ হয়ে গেল। ওদের দেখে খুশি হলেও উচ্ছ্বসিত হতে পারলেন না তিনি। ম্লান হেসে কুশল সংবাদ নিয়ে ধরা ধরা গলায় বললেন, ঋতুর কথা শুনেছিস নিশ্চয়ই? আমার মাথার কাজ করছে না তীর্থ, তুই একটা কিছু কর, আমি আর একা পেরে উঠছি না। কি করলে মেয়ে আমার আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে বুঝতে পারছি না। ডাক্তার, বুদ্ধি, পূজা আচ্ছা, হোম যজ্ঞ কিচ্ছু বাদ রাখিনি। তীর্থ ঋষিকেশকে শান্ত করে বলল, এত ভেঙে পড়ো না বড় মামা, আমি একটা হেস্তনেস্ত করবই। আমাদের প্রথম গন্তব্য হবে ব্রহ্মপুত্রের তীরবর্তী মায়াং গ্রাম, যেহেতু ঘটনার উৎসস্থল ওখানেই। কিন্তু ঋতু আর মামিমাকে এখানে একা রেখে যাওয়া রিস্কি, তাই আমাদের সাথেই নিয়ে যেতে হবে। ওখানে গেলে ঋতুর হয়তো কিছু মনে পড়তে পারে, বা ও যাকে দেখতে পায় সেই অদৃশ্য শক্তির ব্যাপারে কিছু জানা যেতে পারে। মায়াং যাবার সব অ্যারেঞ্জমেন্ট আমি করে দিচ্ছি, ও নিয়ে চিন্তা করো না। তুমি শুধু কাছাকাছি কোনো হোটেল বা হোমস্টের বন্দোবস্ত করে দাও। মায়াঙে এসে কামরূপের কপালে দুশ্চিন্তার রেখা দেখে তীর্থ বলল, কি হয়েছে কামরূপ, কিছু বলবে? बाबूजी, ये बिल्कुल नया जगह, जरा होशियार रहना। छोटी बहन और मेम साहब को अकेले बाहर मत भेजिए। अगर कोई ऐतराज नहीं है तो मैं भी आपके साथ रह जाऊं। অবশ্যই, তোমার মতো একজন সাহসী কর্মঠ ছেলে আমাদের সাথে থাকলে আমাদের অনেক উপকার হবে। প্রয়োজন মতো তোমার হেল্প পাবো। কামরূপ খুব খুশি হয়ে গাড়ি গ্যারেজ করতে চলে যায়। আজ সকালে ওরা সবাই কামরূপের গাড়িতে মায়াঙে এসেছে। ঋতুকে ঘুমের ওষুধ দিয়েছিলেন সাইকিয়াট্রিস্ট। তার জেরে ঋতু অধিকাংশ সময় আচ্ছন্ন হয়েই আছে, ফলে গাড়িতে আর কোনো ঝামেলা করেনি। কালা জাদু, তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যার জন্য বিখ্যাত এই মায়াং গ্রাম একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানও বটে। চমৎকার নির্মল পরিবেশ এবং ব্রহ্মপুত্রের অপরিসীম সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল সকলের। কটেজের মালিক অরুণ শঙ্কর জানালেন, জানেন তো, গ্রামের পাশেই রয়েছে পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং কাঁচাশেলা পাহাড়ে অবস্থিত বিখ্যাত মন্দির। গ্রামের আচার অনুষ্ঠান রীতিনীতি বেশ সুন্দর ও চমকপ্রদ। তবে এখানে আপনারা কিছু আচার অনুষ্ঠানের সময় মানুষকে পশুতে পরিণত হতে দেখতে পাবেন। আত্মাকে কিভাবে আমন্ত্রণ জানানো হয় সেই ভয়ানক আচার অনুষ্ঠানও চোখে পড়বে। পর্যটকদের আনাগোনা এখানে লেগেই থাকে। শহরের ব্যস্ততা থেকে দূরে নির্জনে মাঝদরিয়া ভিলেজ কটেজে উঠেছে ওরা। ভিতরে গাছপালা, বাগানে ঘেরা নীল সুইমিং পুল, ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সুদৃশ্য কটেজ, নির্মল আকাশ, সব মিলিয়ে আকর্ষণীয় স্থান। কামরূপের থাকার জন্য একটা আলাদা ছোট ঘরের ব্যবস্থা করে দিলেন কটেজের ম্যানেজার। সমস্ত খরচাপাতি তীর্থর বড় মামা দেবেন বলে আগেই জানিয়েছিলেন। কিছুক্ষণ রেস্ট করে কামরূপকে সাথে নিয়ে খোঁজ খবর শুরু করে দেয় তীর্থ। স্থানীয় লোকজন এবং সাধারণ গ্রামবাসীদের সাথে কথাবার্তা বলে তীর্থ টের পেল এরা সকলেই অনেক কিছু জানে, অথচ কোনো অজানা কারণে তা স্বীকার করতে চাইছে না। এমনকি কয়েকজন তান্ত্রিক ও জাদুকরের সাথেও কথা হলো, কিন্তু ঋতুর কথা শুনে চমকে উঠলেও
কিচ্ছু প্রকাশ করতে চাইল না। একজন হিন্দিভাষী দোহাতি গোছের বৃদ্ধ জঙ্গল থেকে কাঠকুটো নিয়ে যাচ্ছিল। সে ওদের আড়ালে ডেকে চাপা স্বরে বলল, बिटिया को कोई शैतान पिशाच ने जादू किया, अब उसे बचाना मुश्किल होगा बाबूजी। बिटिया को नजरबंद किया गया। इस रुद्राक्ष को सुरक्षा के लिए अपने पास रखिए, काम आएगा। এই বলে কোঁচর থেকে কতগুলো রুদ্রাক্ষ বের করে তীর্থর হাতে দেয়। কিন্তু বৃদ্ধ যাকে শয়তান পিশাচ বলছে, সে আসলে কে, কোথায় তার আস্তানা, সেসব কিছু জানা গেল না। ওদিকে মায়াংগ্রামে পা দেওয়ার সাথে সাথেই তনয়ার শরীরে মনে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছে। আচমকা মনটা আনচান করছে, যেন কিছু একটা পাবার আশায়। সে নিজেও যে ঋতুর মতো অদৃশ্য কারুর পিছনে ছুটে বেড়াচ্ছে, সেটা প্রায় তাল গোলেই ভুলে গেছিল তনয়া। একে একে মনে পড়তেই ফের চঞ্চল হয়ে ওঠে। তীর্থ কটেজে ফেরা মাত্রই তনয়া বলল, উফ, একদম ভালো লাগছে না রে তীর্থ, একদম ঘরে বসে থাকতে ভালো লাগছে না। কিরকম একটা অস্থির অস্থির লাগছে। কি ইচ্ছে হচ্ছে জানিস, মনে হচ্ছে একটু রাস্তায় হেঁটে আসি। প্লিজ নিয়ে চল না রে। তীর্থ আর আপত্তি করল না। একটু ফ্রেশ হাওয়া লাগলে দুজনেরই মন হালকা হবে, এই ভেবে তনয়াকে নিয়ে বেরিয়ে পড়ল তীর্থ। মৃদুমন্দ হাওয়ায় চারপাশের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে হাঁটতে বেশ ভালোই লাগছিল ওদের। কাঁচা শিলা পাহাড়ের কাছাকাছি এসে হঠাৎ সেই ভদ্রলোকের সাথে আবার দেখা হয়ে গেল। তনয়া যেন হাতে স্বর্গ পেল লোকটিকে দেখে, যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল সে। তীর্থ অবাক হয়ে চেয়ে আছে দেখে ভদ্রলোক বলল, আমার বাড়ি এখানেই, আমার নাম অনন্ত নাগ, এই অঞ্চলের পুরনো বাসিন্দা। তীর্থ একটু যেন আশার আলো দেখতে পেল। তার মনে হলো পুরনো বাসিন্দা যখন ঋতুর কথা জানালে কিছু সুরাহা হতেও পারে। তাই দ্বিধা না করে বিষয়টা খুলে বলল, শুনুন তীর্থ বাবু, এই অঞ্চল আমার নখদর্পণে, সুতরাং আপনি কোনো হেজিটেট করবেন না। আপনার বোনের সাথে ঠিক কি কি ঘটেছে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব। এখানে থাকার সুবাদে আমিও একটু আধটু জ্যোতিষ চর্চা করি, গণনা জানি। আপনি যা যা জানতে চান সব প্রশ্নের উত্তর আমার কাছে পেয়ে যাবেন। কাঁচা শিলা পাহাড়ের ওপাশে আমার বাড়ি, চারপাশে বিস্তীর্ণ বনাঞ্চল। আমার বাড়িতে বসেই কথা হবে, আসুন আমার সাথে। পাহাড়ি অরণ্যে বাস করার মজাই আলাদা। তবে ভয় পাবেন না, ওখানে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই। যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, একটু রিলিফ পাবেন। জায়গাটা সুন্দর, হয়তো দেখা যাবে ওখানে দেখেই গেলেন। ওদের এই বিপদের মধ্যেও লোকটাকে হাসতে দেখে রাগে গা জ্বলে গেল তীর্থর। ওদিকে তনয়াও আদিক্ষেতা দেখিয়ে লোকটার গা ঘেঁষে হাঁটছে। লোকটার নাকি এককালে তনয়ার বয়সে এক আদরের ভাইজি ছিল, সে মারা গেছে। তনয়ার সাথে চেহারার মিল আছে, তাই নাকি তনয়াকে ওনার পছন্দ হয়েছে, কিন্তু তা বলে ওভাবে গা ঘেঁষে হাঁটতে হবে? তীর্থর আপাদ মস্তক জ্বলে যাচ্ছে, তবুও লোকটার সাথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঋতুর ব্যাপারে এই লোকটাই একমাত্র আলোকপাত করতে পারে। ওর কথাবার্তা শুনে তীর্থর সেটাই মনে হয়েছে। যাই হোক, অনন্তনাগের বাড়ি যাবার পথে তীর্থ ওর বড় মামাকে ফোন করে জানিয়ে দিল ওদের আসতে দেরি হবে, রাতে কটেজে ফিরে সব জানাবে। আসুন আসুন তীর্থ বাবু, এখানে আপনারা বসুন বসুন। অনন্তবাবু ওদের খাতির করে নিজের বাড়ি নিয়ে গেলেন। বাড়িটা বেশ সুন্দর। ওদের ড্রয়িং রুমে বসিয়ে অনন্তবাবু কিচেনে গেলেন। আর ঠিক তখনই তনয়ার চোখের সামনে আবার লিফটে দেখা সেই রাগী লাল চোখ দুটো ভেসে উঠল। এক ঝলক ঠান্ডা বাতাস ওর কান ছুঁয়ে বলে গেল, তোমার যাবার সময় হয়েছে।
তোমায় নিতে এসেছি। এসো, চলে এসো। তীর্থ, তীর্থ, ওই শয়তানটা, ওই শয়তানটা আবার আমাকে ডাকছে রে, আবার আমাকে ডাকছে রে। না 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 রে, না, তুই শোন না। ও না, আমাকে ওর সাথে নিয়ে যাবে বলছে, আমাকে নিয়ে যাবে বলছে। কে কে ও তীর্থ? ও কি আমাদের পিছু ধাওয়া করছে? কে রে? তুই জানিস না রে, আমি ওকে দেখেছি। কি ভয়ঙ্কর দেখতে ওকে। না 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 না, ওই তো দেখ না, এখনো জবা ফুলের মতো টকটকে লাল চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি বিশ্রী হাসি আসছে। আমি এখনো সেই ডাকটা শুনতে পারছি। তীর্থ, না না, তুই এখান থেকে আমায় নিয়ে চল, আমার খুব ভয় করছে। আমাকে এখান থেকে নিয়ে চল। তীর্থ তনয়াকে অভয় দিতেই যাচ্ছিল, সেই মুহূর্তে অনন্তনাগ কফি আর স্ন্যাক্স নিয়ে এলেন, হাতে হাতে দিয়ে বললেন, তোমরা খাওয়া শুরু করো, আমি একটু পুঁথিপত্র বইটইগুলো ঘেঁটে আসি গে। তখনকার মতো থেমে গেলেও অনন্তনাগ চলে যাবার সঙ্গে সঙ্গে ফের দুহাতে কান চাপা দিয়ে তনয়া ভয়ে কাঁপতে থাকে। তীর্থ তনয়ার মাথায় হাত বুলিয়ে শান্ত করে বলল, তনয়া, আমি আছি তো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কেউ না, কেউ না। অনন্তর সাথে পরিচয় হওয়ার পর থেকেই তনয়ার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে তীর্থ। তবে সে এটুকু জানে, জেগে জেগে দুঃস্বপ্ন দেখে চেঁচাবার মেয়ে তো তনয়া নয়। ও কাকে দেখে ভয় পাচ্ছে? ফেরার পথে ব্যাপারটা আমায় জানতেই হবে। এক রাস দুশ্চিন্তা নিয়ে চুপচাপ বসেই ছিল তীর্থ। মনটা হালকা করতে কফি খেয়ে তনয়াকে নিয়ে একতলার বারান্দায় গিয়ে দাঁড়ালো। কৃষ্ণপক্ষ চলছে, অমানিসার ঘোর অন্ধকারে ডুবে গেছে বিস্তীর্ণ চরাচর। অনন্ত সেই যে গেলেন তখনও আসেননি। চারপাশে পাহাড়ি জঙ্গলের অপূর্ব শোভা। এমন সময় ওদের চোখ পড়ে গেল দূরের বন জঙ্গলের দিকে। একটা দুটো আবঝা হলুদ আলোর রেখা দেখা যাচ্ছে গাছপালার ফাঁক দিয়ে। তনয়া অদ্ভুতভাবে সেদিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে ওর কানে আবার সেই মন মাতানো বাঁশির সুর ভেসে বেড়াচ্ছে স্বপ্নলোকের মায়াজাল বিস্তার করে। তীর্থ জঙ্গলের আলোর রেখা দেখে অবাক হয়ে পড়ল। ওদিকে গভীর অরণ্যে বোধহয় জনবসতি আছে। কিন্তু তীর্থর কথা শেষ না হতেই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। তীর্থ হঠাৎই যেন খুব স্পষ্ট শুনতে পেলেন কেউ হিস হিসে কণ্ঠস্বরে তনয়াকে উদ্দেশ্য করে ডাকছে, তোমার যাবার সময় হয়েছে, আমি তোমায় নিতে এসেছি। এসো, চলে এসো, এসো তনয়া। সেই অমোঘ আহ্বানে তনয়া মন্ত্রমুগ্ধর মতো দ্রুত সোপা থেকে উঠে সেই শক্তির ইশারায় হাতে পায়ে ভর দিয়ে চতুষ্পদের মতন সারা ঘরময় উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করল। তীর্থ স্পষ্ট শুনতে পাচ্ছে সেই রহস্যে ভরা হিস হিসে কণ্ঠের অধিকারী বিশ্রী হাসি হাসতে হাসতে বলছে, চলবে না, আমি না বলা পর্যন্ত ছুটতে হবে, ছুটতে হবে।
তনয়াও দ্বিগুণ গতিতে হাতে পায়ে ভর দিয়ে ঘরময় ছুটছিল বন্য সাপদের মতো হুঙ্কার ছেড়ে। তনয়া আচমকা তীর্থকে এক ধাক্কায় ফেলে দিয়ে দৌড়াতে লাগলো সেই অদ্ভুত হিস হিসে কণ্ঠস্বর লক্ষ্য করে। তীর্থ কোনো মতে উঠে ছুটে যাবার মুহূর্তে দরজাটা মুখের ওপর সশব্দে বন্ধ হয়ে যায়। হাজার চেষ্টা করেও আর খোলা গেল না। অনন্তরাগের বিশ্রী অট্টহাসিতে কেঁপে উঠল তীর্থ। টের পেল কি সাংঘাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। ওদের মোবাইলগুলো ডিস্ট্রয় করে দিয়েছে শয়তান অনন্তনাগ। উদ্ভ্রান্তের মতো দরজায় পদাঘাত করতে করতে কান্নায় ভেঙে পড়ে তীর্থ। কতক্ষণ ছুটেছে তা খেয়াল রাখেনি তনয়া। অনেকখানি ছোটার পর একটা জরাজীর্ণ কেল্লার সামনে গিয়ে হাজির হয়। এই অবস্থায় ওর শরীরে এত শক্তি এলো কি করে তা নিয়েও ধন্দে ছিল সে। কেবল ওই পাহাড়ি বাঁশির অমোঘ আকর্ষণে এত দূর ছুটে এসেছে। কেল্লার ফটক খোলাই ছিল। তনয়া ভিতরে প্রবেশ করতেই সেটা বন্ধ হয়ে যায়। কেল্লার দেওয়ালে পলেস্তারা খসে ইটের ফাঁক ফোকর বেরিয়ে গেছে। বড় বড় মাকড়সার জাল ঝুল চকলা ওঠা মেঝেতে দোল খাচ্ছে। একটা মোর্চে ধরা লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো তনয়া। চারিদিক দেখতে দেখতে একটা ঘরের মধ্যে প্রবেশ করল। প্রথমে ভেবেছিল পুতুল খেলার ঘর। ছোট বড় নানান মাপের কালো রঙের পুতুল বাদুর ঝোলার মতো ঝুলছে ঘরের সিলিং থেকে। তবে পুতুলগুলো মোটেও সুদৃশ্য দেখতে নয়। গলা ও মুখের গড়ন অনেকটা বাদুড়ের মতন। চোখগুলো মুখের আন্দাজে একটু বেশিই বড় আর ভাসা ভাসা। পুতুলগুলো যেন জীবন্ত হয়ে একসাথে তনয়ার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ উটকো মাংস পচা গন্ধে গা গুলিয়ে উঠল তনয়ার। গন্ধটা পাশের ঘর থেকে আসছে। নাকে আঁচল চাপা দিয়ে দেখল পাশের ঘরের এধার ওধার মোটা মোটা দড়িতে বাঁধা মরা কাক, পায়রা, ইঁদুরের ঠ্যাং ইত্যাদি ঝুলছে। সারা ঘর ময় পালক ছড়িয়ে ছিটিয়ে আছে। তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে ফের পুতুল ঘরে প্রবেশ করল তনয়া। টিমটিমে আলোয় চারিদিক থমথম করছে। যে বাঁশির সুর শুনে সে এত দূর ছুটে এসেছে তার চিহ্ন মাত্র নেই। হতাশ হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মুখোমুখি আরেকটি ঘর দেখে সেদিকে ছুটে গেল বংশীবাদকের খোঁজে। কিন্তু সেখানে একটা বিশাল যজ্ঞকুণ্ড দেখে অবাক হয়ে গেল তনয়া। বেশ কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঁচুতে কুণ্ডের কাছে পৌঁছাতে হয়। গভীরতা মাপতে গেলে মাথা ঘুরে যাবে। কুণ্ডের ভিতর অনেক নিচে ধিকি ধিকি আগুন জ্বলছে। আচ্ছা, কেল্লার কি কোনো অজানা ইতিহাস আছে? কিন্তু বংশীবাদক কোথায়? ঘরটা দেখে বোঝা যাচ্ছে এখানে নিশ্চয়ই কোনো নিকৃষ্ট শ্রেণীর তন্ত্র সাধনা করা হয়। তবে কি এই বাড়ি সেই বংশীবাদকের নয়? আর ওই বাঁশিটাই বা তবে কে বাজালো? একসময় কারোর পায়ের শব্দ পেয়ে চমকে উঠল তনয়া। শব্দ? বাতিদানে রাখা মোমের আলোয় দেখল দরজার কাছে একটা লম্বাটে ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে।
সেই মন ভোলানো পাহাড়িয়া বাঁশির সুর আবার বেজে উঠল। উজ্জ্বল ভাষা ভাষা দুটো মায়াবী চোখ ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে বাঁশি বাজাচ্ছে। তনয়াও মন্ত্রমুগ্ধের মতো আটকে গেল সেই চোখের মায়ায়। হঠাৎ বংশীবাদকের মুখের চেহারা বদলে যায়। তনয়ার বুক কেঁপে ওঠে অজানা আতঙ্কে। কোথায় সেই ভাষা ভাষা চোখ, কোথায় সেই সুন্দর মুখশ্রী? তার সামনে দাঁড়িয়ে আছে এক মূর্তিমান বিভীষিকা, আয়তকার ধূর্ত রক্তচক্ষু নিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। তেল সিঁদুর মিশ্রিত ঘন কাজলের পরত লেপ্টে আছে সেই হিংস্র চোখের কোলে। সেখানে ঠোঁটের বাঁশিটা যেন বেমানান লাগছে। পরনে কালো জোব্বার উপর গলা থেকে ঝুলছে শয়তানের চোখ আঁকা নিষিদ্ধ তাবিজের মালা। যেন নিজের হাতে নিজের চোখ এঁকে এই ভয়ঙ্কর তাবিজগুলো বানিয়েছে সে। কিন্তু কোনো মানুষের চেহারা কি এমন ভয়ঙ্কর হতে পারে? লোকটা এখনো বাঁশি বাজিয়ে চলেছে। সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়ে পড়ছে তনয়া। তনয়া, তনয়া, তুমি কোথায়? তুমি কোথায় তনয়া? দরজা খোলো, দরজা খোলো। এই কে কোথায় আছো? দরজাটা খোলো, দরজাটা খোলো। এই দরজাটা খোলো, দরজাটা তনয়া। ওদিকে চেঁচিয়ে বাড়ি মাথায় করেও কোনো লাভ হলো না। প্রায় বেহুঁশ তীর্থ। যখন জ্ঞান ফিরল তখন মধ্যরাত। তনয়ার কথা মনে হতেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল তাঁর। গভীর জঙ্গলে নির্ঘাত কোনো অসীম ক্ষমতাধারী অদৃশ্য শক্তির আস্তানা রয়েছে। তনয়া যাকে দেখে ভয় পায়, অথচ মহাবিষ্ট হয়ে সেখানেই ছুটে গেছে। ওকে বাঁচাতে গেলে আমাকে এই বাড়ি থেকে বেরোতেই হবে। কিন্তু শয়তান অনন্তনাগ যখন আমাদের কফি খেতে দিয়ে বইপত্র আনতে ওপরে গেল, তখন তনয়ার সাথে যা যা ঘটেছে আমি নিজের চোখে দেখেছি। ভয়ে চেঁচিয়ে উঠেছিল তখন তনয়া। পুরো ঘটনাটা আরো একবার মনে করে চমকে উঠল তীর্থ। অনন্তনাগ চলে যেতেই তনয়া কাউকে দেখে প্রচন্ড ভয় ওকে আঁকড়ে ধরেছিল, যে তনয়াকে নিয়ে চলে যাবার কথা বলে। আবার কখনো মোহিত হয়ে তার কাছেই চলে যেতে চায়। মামিমার কাছে শুনেছে এই একই ঘটনা ঋতুর সাথেও ঘটেছে। অর্থাৎ ঋতু আর তনয়া দুজনেই একই লোকের ট্র্যাপে পড়েছে এবং অনন্তনাগও যে জড়িত আছে সে ব্যাপারে সেটাও এতক্ষণে টের পেল তীর্থ। ঠিক ঠিক কি যেন হয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে। ওই মুহূর্তে এক অদৃশ্য শক্তি ঘরে প্রবেশ করেছিল। তনয়া সোফা থেকে দ্রুত উঠে সেই শক্তির ইশারায় হাতে পায়ে ভর দিয়ে চতুষ্পদের মতো ঘরময় ছুটছিল। আমি খুব স্পষ্ট শুনেছি আড়াল থেকে কেউ বিশ্রীভাবে হাসতে হাসতে বলছিল, হ্যাঁ, মনে পড়ছে। তনয়াও দ্বিগুণ গতিতে হাতে পায়ে ভর দিয়ে ঘরময় ছুটছিল, বন্য সাপদের মতো হুঙ্কার ছেড়ে। তনয়া প্লিজ থেমে যাও। তনয়া, এভাবে দৌড়লে তোমার যে সর্বনাশ হয়ে যাবে। তনয়া প্লিজ থেমে যাও। তখন ছুটে গিয়ে থামানোর চেষ্টাও করেছিল তীর্থ, কিন্তু কোথায় কি? অমানসিক শক্তির বলে তীর্থকে ঠেলে সরিয়ে দিয়ে অনবরত ঘুরছিল তনয়া। শেষে হাত জোর করেছিল তীর্থ। ঘরের ভিতরে হালকা বাতাস ফুঁড়ে একটা আবছা ধোঁয়াটে অবয়ব তীর্থর সামনে এসে দাঁড়িয়েছিল। দেখতে কদাকার হলেও কথাবার্তা আকার আকৃতি অবিকল মানুষের মতো, অথচ সূক্ষ্ম দেহ ধারণ করে এসে হাওয়ায় মিশেছিল। তীর্থ তার অলৌকিক ক্ষমতা দেখে বিস্মিত হলেও রাগে এলো পাথারি মারতে মারতে প্রশ্ন করেছিল, কে আপনি? কেন তনয়ার ক্ষতি করতে চাইছেন? হ্যাঁস ফ্যাঁসে গলায় সেই সূক্ষ্ম দেহধারী তখন বলেছিল, আমাকে মেরে আপনার কোনো লাভ হবে না তীর্থবাবু। আমি শোক তাপ জরা ব্যাধি সব কিছুর ঊর্ধ্বে
ওই তনয়াকে নিয়ে যেতে এসেছে। থানায়া এখন পুরোপুরি সম্মোহিত, বশীভূত। আগামী অমাবস্যার বিশেষ তিথি যুগে তনয়া অভিষিক্ত হবে। তবে এখানেই শেষ নয়, আমার আরো একটি কুমারী মেয়ের প্রয়োজন। সে ইতিমধ্যে আমার নজরবন্দি হয়ে আছে। এখন শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা। আশা করি আপনি বুঝতে পারছেন কার কথা বলছি। আপনার চোখের সামনে দিয়ে ওরা আমার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আপনি কিছু করতে পারবেন না, কিচ্ছু না, কিছু না। তারপর হিমশীতল ঠান্ডা গলা তনয়াকে উদ্দেশ্য করে বলেছিল, এইবার শান্ত তনয়া, তোমার যাবার সময় হয়েছে। সূর্যপত্রে তোমার নাম অতীতে লেখা হয়ে গেছে। সুতরাং তা খণ্ডাবার সাধ্য কারণে কোনো উপায় নেই। কোনো উপায় নেই। তীর্থ চমকে ওঠে সূক্ষ্ম দেহধারীর কথা শুনে। দেখতে দেখতে সে আগের মতোই চোখের সামনে পাতলা হাওয়ার ভিতর অদৃশ্য হয়ে যায়। মাত্র কিছুক্ষণের জন্য তনয়া স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। তার মন থেকে সেই শয়তানের ভীতি তখনও যায়নি। তীর্থ, তীর্থ, আমি যে ওই অদৃশ্য শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছি রে। ও যা বলেছে আমি সেটাই করেছি। আজ ওই শয়তানটা আমাকে নিয়ে যেতে চাইছে। আমি জানি রে ও আমাকে মেরে ফেলবে। আমি তো মরতে চাই না তীর্থ, আমি তো মরতে চাই না, আমি তো বাঁচতে চাই। আমাকে বাঁচা না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই তীর্থ, আমাকে বাঁচা। কাঁদিস না তনয়া, আমি তোকে ওই শয়তানটার কবল থেকে মুক্ত করে নিয়ে যাব। ভরসা রাখ আমার ওপর। তবে তোর শরীরের ওপর দিয়ে যা গেল ইমিডিয়েটলি একবার চেক আপ করানো দরকার। কিন্তু কি আশ্চর্য দেখতো, এত বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল অথচ অনন্তনাগের কোনো পাত্তাই নেই। ওপরে আছে বলে তো মনে হয় না। আর কত ওয়েট করব? চল ওনাকে ডাকি, ডক্টরের কথা বলে কটেজে যাই। ঋতুর কথা আজ আর জানা হলো না, কাল আবার আসবো, সেটা বলে যাই। কিন্তু কটেজে যাওয়া আর হলো কই? ঠিক ওই মুহূর্তেই তনয়া ওকে ধাক্কা মেরে উদ্ভ্রান্তের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে বেরিয়ে গেছিল। তখন থেকেই তীর্থ এখানে বন্দি, ওই ঘরে। উদ্ভ্রান্তের মতো দরজায় পদাঘাত করতে করতে কান্নায় ভেঙে পড়েছিল তীর্থ। সে এখন পুরোপুরি নিশ্চিত অনন্তনাগের সাথে ওই অদৃশ্য শয়তানের কোনো না কোনো যোগাযোগ আছেই। কিন্তু অনন্তনাগ কোথায়? জ্ঞান হারিয়ে ফেলবার মুহূর্তে তাকে হাসতে দেখেছিল তীর্থ। দরজার ভিতর থেকে লকড দেখে বুঝল অনন্তনাগ এখনো বাড়িতেই আছে। তীর্থ প্রথমে দোতলায় উঠে গেল। সেখানে কিছু খুঁজে না পেয়ে নিচে এসে শেষ প্রান্তে একটা ঘরে আলো জ্বলতে দেখে সেই দিকেই এগিয়ে গেল তীর্থ। ঘরের ভিতর থেকে চাপা স্বরে কথাবার্তার আওয়াজ আসছে। মহিলার গলা পেয়ে পর্দার আড়াল থেকে তীর্থ উঁকি মেরে দেখল মোমবাতির আলোয় একজন স্বল্প বসনা নারী ঘরের মেঝেতে বসে অনন্তনাগের সাথে কথা বলছে। মেঝেতে অদ্ভুত রেখাচিত্র, খোপকাটা নকশা ইত্যাদি আঁকা রয়েছে। নরকরটি, হাড়গোড়, পুঁথিপত্র, শুকনো জবার মালা, তন্ত্রমন্ত্রের বই
ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে আছে সারা ঘরে। অনন্তনাগ মহিলাটিকে বলছে, কুমারী মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে এই বাড়িতে নিয়ে আসার দায়িত্ব তোমার উপর দিলাম, কিন্তু কোন রকম বিচার হলে সময়ের আগে তোমাকে শেষ করে দিতে বাধ্য হবা। কাজটা যেন ঠিক মতো করতে পারো সেইটা দেখো, নাহলে তুমি বরাবরের মতো বেঁচে যাবে। বেঁচে থাকতে চাও তো কাজটা করো। তখন রাগে উত্তেজনায় কাঁপছে তীর্থ। মেয়েটি কে তা তাঁর জানা নেই, কিন্তু যেই হোক সেও যে অনন্তনাগের বশীভূত তা বুঝতে অসুবিধা হলো না তার। কি করবে ভাবছে। এমন সময় এক কোণে রাখা একটা শাবলের দিকে চোখ পড়ে তীর্থর। দরজার দিকে পিট করে বসেছিল ওরা দুজন, কিন্তু পা টিপে টিপে ঘরে ঢুকে শাবলটা নিতে যেতেই তীর্থর পা টেনে ধরে মেঝেতে ফেলে দিল অনন্তনাগ। চোখের নিমেষে চেহারাটা আমূল বদলে গেল। ভাসা ভাসা চোখ দুটো সেই সূক্ষ্ম দেহধারী শয়তানের চোখে পরিণত হয়েছে। দুটো তীক্ষ্ণ সদন্ত ক্রমশ প্রকাশ পাচ্ছে রক্ত মাখা ঠোঁটের কোণ থেকে। সাপের মতো লকলকে চেঁড়া জিভ ঝুলে আছে একপাশে। শয়তানটা তীর্থর নাকে জোরে ঘুষি মেরে বলে উঠল, এবার বুঝতে পেরেছিস আমি কে? ভূত দেখার মতো চমকে উঠল তীর্থ। পায়ের তলা থেকে তার মাটি সরে গেছে। চোখে ফের অন্ধকার দেখল। আজ থেকে ঠিক 1 মাস আগে কৃষ্ণপক্ষের অন্ধকার রাতে আপনার মতো কাতর আর্তনাদ আমিও শুনেছিলাম বাবুজি, আমার স্বামী জিতেন্দ্রের গলায়। সেদিন জিতেন্দ্রকে বাঁচাবার কেউ ছিল না। ওকে ওই শয়তান পিশাচটার হাতেই মরতে হয়েছিল, কিন্তু আপনাকে আমি মরতে দেব না বাবুজি। শয়তানটা এখন এই বাড়ির গুপ্ত কক্ষে গেছে, তাই আপনাকে সব জানিয়ে দিলাম। আমার স্বামী জিতেন্দ্রের বদলির চাকরি এই বছর ট্রান্সফার হয়েছিল কার্শিয়াংয়ে, আর সেটাই কাল হয়ে দাঁড়ালো। আমি প্রেগনেন্ট ছিলাম। একদিন ডক্টরের কাছে চেক আপ করিয়ে আমাদের কোয়ার্টারে যাচ্ছিলাম। তার আগে কয়েকদিন ধরে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছিল। সব সময় দুটো ভয়ঙ্কর চোখ আমাকে তাড়া করে বেড়াতো, আমার নাম ধরে হাতছানি দিয়ে ডাকতো। আবার কখনো দুটো ভাসা ভাসা চোখের এক সুন্দর অবয়বকে দেখতে পেতাম। সে পাহাড়ি মেঠো সুরে বাঁশি বাজাতো। সেদিন ফেরার পথে একটা চায়ের দোকানে অনন্তনাগের সাথে দেখা হয়ে গেল আমাদের। ওকে দেখে আমার শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল। ধীরে ধীরে সম্মোহিত হতে শুরু করলাম। আমাদের সাথে লোকটা রীতিমতন আলাপ জুড়ে দিয়েছিল। কথার জালে ফাঁসিয়ে আমাকে একটা পান খেতে দিল। তারপর থেকেই আমি ওর বশীভূত হয়ে গেলাম। অনন্তনাগ তার মৃত ভাইজির মিথ্যে গল্প শুনিয়ে আমাদের কাছ থেকে সহানুভূতি আদায় করেছিল। আমি মোহাবিষ্ট হয়ে খুব সহজেই ওর পাতা ফাঁদে পা দিয়ে দিলাম। ও আমাদের এ বাড়িতে নিয়ে এলো। নানান অছিলায় রাত অবধি ব্যস্ত রেখে ডিনার করে যেতে বলল। শয়তানটার কিচেনে যেতেই আমি আবার সেই রাগী চোখ দুটোকে দেখতে পেলাম। সে আমায় ডাকছিল। ভয় কাটাতে বারান্দায় গেলাম জিতেন্দ্রের সাথে। এমন সময়
আমার কানে সেই মোহন বাঁশির সুর ভেসে এলো। দূরের জঙ্গলে আলোর রেখা দেখে আমি সেই পাহাড়ি বাঁশির টানে জিতেন্দারকে ধাক্কা মেরে ছুটে বেরিয়ে গেলাম। ওই জঙ্গলে অনন্তনাগের একটা পুরনো কেল্লা আছে। ওখানে যাওয়ার 2 দিন পর আমাবস্যার রাতে আমার শরীরে বেড়ে ওঠা ভ্রূণকে ছিন্ন করে যজ্ঞকুণ্ডে আহুতি দিল শয়তান অনন্তনাগ। ওর কালো জাদুর প্রভাবে মন্ত্রমুগ্ধের মতন ওর নির্দেশ পালন করে গেলাম। আমি জানি আমার মৃত্যু অবধারিত, তবু মরার আগে আমি এই জঘন্য নিষ্ঠুর প্রথা খতম করে দিয়ে যেতে চাই। ওই শয়তানটাকে আপনি শেষ করে দিন বাবুজি। জানি কাজটা মোটেও সহজ নয়, জীবনের ঝুঁকি আছে প্রতিপদে, কিন্তু বাবুজি আমি বুঝেছি জিতেন্দার যা পারেনি আপনি তা পারবেন। সেই সাহস আপনার আছে। আপনার স্ত্রী বোন দুজনকেই বাঁচাতে হবে, বাঁচাতে হবে। নিজের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে মোহিনী। শয়তান অনন্তনাগ মোহিনীর ওপরেই ঋতুকে আনার দায়িত্ব দিয়েছে। মোহিনীরও অসীম সাহস। যে কাজ ইতিপূর্বে কেউ কখনো করতে পারেনি, মোহিনী সেই অসম্ভবকে সম্ভব করতে চাইছে তীর্থর সাহায্যে। মোহিনীর করুণ পরিণতির কথা শুনে তীর্থর বুক কেঁপে ওঠে। তার স্ত্রী তনয়াও যে 4 মাসের অন্তঃসত্ত্বা। মোহিনী জানালো, শয়তান অনন্তনাগ অমরত্ব প্রাপ্তির জন্য কয়েক যুগ ধরে এই ঘৃণ্য অপরাধ করে চলেছে। গ্রহের ফেরে কিছু অন্তঃসত্ত্বা জাতিকা আমাবস্যার দোষে দুষ্ট হয়। এই সময় তাদের উপর চট করে কুনজর লেগে যায়। তারা খুব সহজেই বশীভূত হয়ে পড়ে। শয়তানটা ওই সকল দুর্বল গ্রহের জাতিকাদের উপর সম্মোহন বশীকরণ বিদ্যা প্রয়োগ করে বাঁধ পেতে ধরে আনে। প্রতি আমাবস্যার রাতে ওদের ভ্রূণ ছিন্ন করে সেই রক্ত আকণ্ঠ পান করে এবং অবশিষ্টাংশ যজ্ঞের আগুনে ফেলে ভস্ম করে দেয়। তারপর ওদের উপর অকথ্য যৌন নির্যাতন করে তাকে বিভিন্ন কাজে লাগায়। কাজে সন্তুষ্ট হলে বাঁচিয়ে রাখে, অন্যথায় পরের আমাবস্যায় আবার নতুন কোনো অন্তঃসত্ত্বাকে টেনে আনে এবং তার চোখের সামনে আগের নির্যাতিতাকে যজ্ঞকুণ্ডের আগুনে আহুতি দেয়। তারপর আবার নতুন কাউকে আনে। কথা মতো কাজ না করলে তনয়ার সামনে আমাকে আহুতি দেবে। পরের আমাবস্যায় তনয়ার পালা। 100 আহুতি পূর্ণ হতে আর মাত্র একজন অন্তঃসত্ত্বা বাকি। তারও নাম লেখা হয়ে গেছে। দুর্বল নক্ষত্রের অধিকারিণীরা সহজেই বশীভূত হতে পারে। সকলের শেষে সেরকম একটি কুমারী মেয়েকে বলি দিয়ে আহুতি দিতে পারলেই তার সাধনা সমাপ্ত হবে। শয়তানটা অমর হয়ে যাবে। নিকৃষ্ট শ্রেণীর কালো জাদু, বশীকরণ, গুচ্ছ সাধনার আখড়া ওই পুরনো কেল্লায় নিয়মিত জিন, পিশাচ ও শয়তানবাদের চর্চা হয়। সেখানে সুদীর্ঘকাল ধরে নিজের আধিপত্য বিস্তার করে আছে অন্ধকারের বাদশা, মায়ংগ্রামের শ্রেষ্ঠ জাদুকর অনন্তনাগ। এই গ্রামের সাধারণ মানুষ সব বুঝেও শুধুমাত্র প্রাণের ভয় চুপ করে আছে।
কবে কিভাবে ওই শয়তানের সৃষ্টি হয়েছে তা কেউ জানে না। শয়তানটা গুপ্ত সাধনা করে জানতে পেরেছে 100 অন্তঃসত্ত্বা নারীর ভ্রূণের রক্তের সাথে একটি কুমারী মেয়ের বলির রক্ত পান করে যজ্ঞের আগুনে তাদের আহুতি দিতে পারলেই সে নাকি অমর হয়ে যাবে। কেবল অন্ধকারের জগতে নয়, অমরত্ব প্রাপ্ত করে সে ত্রিলোকের অধিপতি হয়ে যাবে। ওকে খতম করতে হলে প্রথমে ওর কালো জাদুর বিশেষ ক্ষমতাকে ধ্বংস করা প্রয়োজন। এর জন্যে আপনাকে কঠিন সাধনায় বসতে হবে বাবুজি। অমাবস্যার সেই তিথি যোগ আসতে আরো 3 রাত বাকি আছে। আপনাকে সেই কৌশল রপ্ত করতে হবে। আমি সব শিখিয়ে দিয়ে যাব। অমাবস্যার আগে অনন্তনাগ কিংবা ওর অনুচররা কেউ এখানে আসবে না। ওই নির্দিষ্ট তিথির আগে তনয় আর ওরা কোনো ক্ষতিও করবে না, কেবল সব সময় নিজের বশে রাখবে। তবে ওদের যাতে কোনো রকম সন্দেহ না হয়, আমি এই 3টে দিন ওদের সাথে ওই পুরনো হাভেলিতেই থেকে যাব। 3 রাত কেটে গেলে আপনি ওখানে চলে আসবেন। পথে হরেক রকম বাধা বিপত্তি আসবে, ভয় পেলেও সেসব তুচ্ছ করেই আপনাকে এগিয়ে যেতে হবে। এমন সময় হঠাৎ অনন্তনাগের পায়ের শব্দ হতেই তীর্থ অজ্ঞান হয়ে পড়ে থাকার ভান করে। মোহিনী হাতে ছোড়া নিয়ে তীর্থর বুকের কাছে তাক করে ধরে থাকে। অনন্তনাগ হুকুম দিল, মোহিনী, अब उसे मार दो, मार दो, उसे मार दो। একটা অন্ধকারাচ্ছন্ন দম চাপা মাটির ঘরে তীর্থকে নিয়ে মোহিনী দাঁড়িয়ে আছে। টিমটিমে হেরিকেনের আলোয় তীর্থ দেখল প্রমাণ সাইজের আলমারিতে থরে থরে সাজানো রয়েছে তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা আর ব্ল্যাক ম্যাজিকের বই, নিষিদ্ধ পুঁথি। মাটিতে নিকৃষ্ট গোপন সাধনার চিহ্ন, চারিদিকে উচ্ছিষ্ট ছড়ানো। মোহিনী আলমারি থেকে একটা চামড়ার পুঁথি বের করে তীর্থর হাতে দিয়ে বলল, এখানে সব লেখা আছে বাবুজি। তারপর কালো আলখাল্লা, পাগড়ি আর উত্তরীয় বের করে তীর্থর হাতে দিয়ে বলল, এই পোশাকটা পরেই আপনাকে সাধনায় বসতে হবে। পুঁথি পাঠ শেষ হলে আপনাকে ঘিরে বিচিত্র ভয়ঙ্কর শব্দ হবে। কতগুলো বিভৎস কালো ছায়াকে দেখতে পাবেন। তবু একাগ্র চিত্তে মন্ত্র পাঠ করে সে বিশেষ কৌশল আয়ত্ত করতে হবে। তবে কিছু রুদ্রাক্ষ সংগ্রহের প্রয়োজন আছে। এইদিকে লোকালয়ে গেলে আমি ধরা পড়ে যাব। তাছাড়া আমাকে এখনই কেল্লায় যেতে হবে, নইলে শয়তানটার সন্দেহ হবে। তীর্থর মনে পড়ে গেল সেই কাঠুরে বৃদ্ধের কথা, যে ওকে কিছু রুদ্রাক্ষ দিয়ে সবসময় নিজের কাছে রাখতে বলেছিল। মোহিনী চলে যাবার পর যজ্ঞ বেদি সাজিয়ে শুদ্ধ হয়ে ওর দেওয়া কালো বস্ত্র পরিধান করে তীর্থ পুঁথি খুলে বসল। তারপর হাতে রুদ্রাক্ষ নিয়ে মনে মনে নিজের চারপাশে ধ্যান লিঙ্গের গোলক কল্পনা করে ধ্যানে বসল সে। রাত 3য় প্রহরে তার কানের কাছে বিভৎস হাসি আর হুঙ্কারের শব্দ ভেসে এলো। তীর্থর কানে কানে বলছে, তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে এসছি তীর্থ, ওঠ। তীর্থ দেখল কতগুলো মিশমিশে কালো ছায়ামূর্তি তীর্থকে ঘিরে রয়েছে। ভয়ে বুক কেঁপে উঠল তীর্থর। তবুও চোখ বুঝে মন্ত্র পাঠে মন দিল সে। ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। তারপর সমগ্র পুঁথি পাঠ করে ধীরে ধীরে
আসন ছেড়ে উঠে দাঁড়ালো। হাতে ত্রিশূল আর রুদ্রাক্ষ নিয়ে বেরিয়ে পড়ল কেল্লার উদ্দেশ্যে। ঘোর অমাবস্যার রাত। পাহাড়ি জঙ্গলের পরিবেশটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিছুটা এগিয়ে যাবার পর একটা চাপা গর্জন শুনে থমকে দাঁড়ালো তীর্থ। সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে উঠে এলো এক অপূর্ব সুন্দরী নারী মূর্তি। গভীর রাতের পাহাড়ি জঙ্গলে এমন এক সুন্দরী যুবতীকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তীর্থ। স্বল্প বসনা মেয়েটির ঠোঁটে তখন অশ্লীল হাসি। তীর্থর গা ঘেঁষে বলে উঠল, मुझे बाहों में ले लो बाबूजी। कई दिनों से मैं भूखी हूँ, प्यासी हूँ। মেয়েটাকে ঠেলে ফেলে দিয়ে ছুটে গেল তীর্থ। মেয়েটাও হাওয়ার গতিতে উড়ে গিয়ে তীর্থর পথ আটকে দাঁড়ালো। মেয়েটির আসল রূপ প্রকাশ পেল এবার। তাকে অবিকল সেই সূক্ষ্ম দেহধারী শয়তান অনন্তনাগের মতোই দেখতে। মুন্ডিত মস্তক, কুৎসিত চেহারা, মুখের অগ্রভাগ বন্য জন্তুর মতো সূচালো, তীক্ষ্ণ সদন্ত, ঠোঁটের কষে রক্ত, লকলকে জিভ, কানে মাখড়ি। গলায় ঝুলছে শয়তানের মুখ আঁকা নিষিদ্ধ তাবিজের মালা। মাথার দুপাশে দুটো বাঁকানো শিং তাকে আরো কুৎসিত ভয়ঙ্কর করে তুলেছে। সে মানবী নয়, শয়তানের পোষা পিশাচিনী। সেই পিশাচির গায়ে মন্ত্রপুত রুদ্রাক্ষ আর ত্রিশূল ছুঁয়ে দিতেই অদৃশ্য হয়ে গেল, যেন ভস্ম হয়ে যাবার ভয়ে। কেল্লায় প্রবেশ করতেই মরা পচা কটু গন্ধে গা গুলিয়ে ওঠে তীর্থর। সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখল বিশাল যজ্ঞকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওম রাইম ক্রিম চামুন্ডায় ভিজে, ওম রাইম ক্রিম চামুন্ডায় ভিজে ভিজে। বিচিত্র মন্ত্র পাঠ শুনে আড়াল থেকে একটা দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল তীর্থ। তনয়া যজ্ঞ বেদির এক পাশে বসে আছে। পরনে কেবল কালো রঙের কাঁচুলি আর স্বচ্ছ কটিবাস মাত্র। একবার মাথা নিচু করে সামনে ঝুঁকাচ্ছে, আবার ওপর দিকে তাকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, ফের সামনে এনে চারপাশ ঘোরাচ্ছে। নাক মুখ দিয়ে ঘর ঘর করে সাপদের ন্যায় হুঙ্কার তুলছে। মাথার সমস্ত চুল সামনে উড়ে এসে গোটা মুখটাকে ঢেকে দিচ্ছে, আবার উড়ে গিয়ে পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ছে। মোহিনী তনয়াকে শক্ত করে ধরে বসে আছে। মুহূর্তে বিকট অট্টহাসিতে গোটা কেল্লা কাঁপিয়ে দুর্ভদ্র ভাষায় কিছু বলতে বলতে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো মায়াঙের বিভীষিকা, মানুষের ভেগধারী পিশাচ অনন্তনাগ। তনয়া পিশাচটার আঙুলের ইশারায় উঠে উন্মাদিনীর মতো নাচতে শুরু করে দিল। তীর্থ আঁতকে উঠল তনয়ার ওই উগ্র মূর্তি দেখে। এই অবস্থায় এভাবে নাচলে যে তার গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হয়ে যাবে, অথচ তনয়া এখন সম্পূর্ণরূপে বশীভূত হয়ে আছে অনন্তনাগের। কোনো দিকে হুঁশ নেই, দম দেওয়া পুতুলের মতো এক নাগাড়ে নেচেই চলেছে সে আর নিজের নিয়ন্ত্রণে নেই। মোহিনী তীর্থকে আগেই বলেছিল
অনন্তনাগ যে কোনো স্থানে ইচ্ছে মতো বিচরণ করে আহুতির উপযুক্ত অন্তঃসত্ত্বা মহিলাদের কালো জাদুর দ্বারা অনায়াসে বশে আনার ক্ষমতা রাখে। আমাবস্যার বিশেষ তিথিযোগে সেই সব হতভাগ্য নারীদের ভ্রূণ ছিন্ন করে আহুতি দিয়ে প্রত্যেকের পিঠে তাদের নাম আর ত্রিশূলের মতো দেখতে একটা বিশেষ চিহ্ন খোদাই করে দেয়। তারপর তাদের উপর অকথ্য শারীরিক নির্যাতন চালিয়ে মাত্র 1 মাসের জন্য বাঁচিয়ে রাখে। নবাগতার সামনে তাকে আহুতি দেওয়া হয়। তবে যারা অনন্তনাগের ইচ্ছে মতো রাতের পরে রাত ওর বিকৃত কামনা মেটাতে সক্ষম হয়, তাদেরও ডাইনি অথবা নরপিশাচিনীতে পরিণত করে অতিলৌকিক ক্ষমতা প্রদান করে। হঠাৎ তীর্থ লক্ষ্য করল শয়তান অনন্তনাগ কিছুক্ষণের জন্য কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। ধুনিতে কাঠের গাঁট পোড়ার পটপট শব্দ হচ্ছে। হঠাৎ সেই শব্দকে চাপিয়ে হাড় চিবোনোর একটা কটকট শব্দ ভেসে এলো। পুঁতি গন্ধে ছেয়ে গেছে ঘরের বাতাস। শব্দের উৎস লক্ষ্য করে তীর্থ ভয়ে ভয়ে তাকিয়ে দেখল একটু তফাতে যজ্ঞবেদীর শেষ ধাপে একটা মৃতদেহ শোয়ানো রয়েছে। অনন্তনাগ সম্পূর্ণ নগ্ন হয়ে কুণ্ডের একপাশে বসে ওই মৃতদেহ থেকে মাংস খুবলে ছিঁড়ে খাচ্ছে। পাশেই পানপাত্রে রয়েছে রঙিন তরল। আগুনের লেলিহান শিখায় অনন্তনাগের কদর্য মুখটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। তীর্থর চোখের সামনে গোটা ঘরটা বন বন করে ঘুরতে শুরু করেছে। না জানি কোন হতভাগ্যকে আজ প্রাণ দিতে হয়েছে ওই নর পিশাচের হাতে। খানিক পরেই একজন অনুচরকে কিছু নিয়ে আসার নির্দেশ দিল অনন্তনাগ। মিনিট 3 মধ্যেই একটা বড় কাঠের বাক্স নিয়ে হাজির হলো সেই অনুচর। অনন্তনাগ ইতিমধ্যে কালো জোব্বা পরে বিচিত্র সাজে সজ্জিত হয়েছে। মুন্ডিত মস্তকে ষাঁড়ের মতো বাঁকানো শিং, পিঠের দুপাশে বাদুরের মতো কদাকার ডানা, আগুনের ফাটার মতো জ্বলন্ত চোখ, পশুর মতন সূচালো মুখ, রক্তমাখা বিকট দাঁতের শাড়ি, সাপের মতো লকলকে জিহ্বা, কানে মাকড়ি। গলায় ঝুলছে শয়তানের মুখ আঁকা নিষিদ্ধ তাবিজের মালা, কপালে বলির আগুনের ভস্য দিয়ে আঁকা লম্বা কালো তিলক। কাঠের বাক্সটা খুলে সেই দিকে তাকিয়ে হাসতে থাকে অনন্তনাগ। এরপর একটা ছোট্ট চৌকিতে লাল শালু পেতে বাক্স থেকে বিভিন্ন উপকরণ বের করে সাজিয়ে হঠাৎ বাঁধানো ছবিটা হাতে নিয়ে আবার পৈশাচিক হাসি হাসল অনন্তনাগ। তারপর জোব্বার ভিতর থেকে বশীকরণের গুটিকা বের করে 3 বার ফুঁক দিয়ে মন্ত্রটি বলতে বলতে ছবির সাথে বেঁধে বাক্সের মধ্যে রেখে দিল। এবার অপামার্গের মূল চূর্ণ করে পানের সাথে মিশিয়ে হাসতে হাসতে বলে উঠল, তার আসার পথ প্রশস্ত করে দিলাম, আর শুধু একটা মন্ত্র বাকি আছে, ব্যাস ও আমার ডাক শুনতে পাবে। পরের অমাবস্যাকে ছুটে আসবে নিয়তের টানে। আমি সেই নিয়তে, আমি সেই সময়, সব শেষে আমি কুমারী কন্যার রক্ত পান করে আহুতি দিয়ে অমর হয়ে যাব। প্রথম দিন ক্ষমা চাওয়ার পর তনয়াকেও সুগন্ধি পান মশলা খেতে দিয়েছিল শয়তানটা। ওই পান মশলার মধ্যেই যে বশীকরণ মূল চূর্ণ মিশিয়ে দিয়েছে, তীর্থর কাছে তা আজ স্পষ্ট হয়ে গেল। ওদিকে শয়তানটা কতগুলো সংখ্যা লেখা ছক্কাটা কাগজের নিচে কালো মোরগের রক্ত দিয়ে কারোর নাম লিখে সেই দিকে তাকিয়ে বলল, এবার আমি চোখ বুজে পদ্মাবতীকে কল্পনা করে মন্ত্র পাঠ শুরু করব। এই মন্ত্র একাগ্র চিত্তে 200 বার পাঠ করা একান্ত প্রয়োজন। মোহিনী, তুমি তনয়ার দিকে নজর রেখো,
আমি ধ্যানে বসলাম। তীর্থ এতক্ষণ লুকিয়ে লুকিয়ে সব দেখছিল, এবার সামনে এসে বিদ্রুপ করে বলে উঠল, চমৎকার! আপনার কালো জাদুর সত্যিই তুলনা নেই, তবে আপনার এই জাদু শক্তি খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। ঠিক কি নামে আপনাকে ডাকা যায় বলুন তো? তুই মানুষ নস, তুই হলি শয়তান পিশাচের বংশধর। মানুষের রাজত্বে আর কতদিন ভেগ ধরে থাকবি? মায়াং গ্রামের অধিবাসীরা তোকে চৈতান পিশাচত বলে ডাকে। মানুষের পরিচয়ে রাজত্ব চালিয়েছিস এতদিন, এবার তোর ধ্বংস অনিবার্য। পিশাচটা তীর্থকে অক্ষত অবস্থায় দেখে রাগে হুঙ্কার দিয়ে ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ ধস্তাধস্তি চলল দুজনের মধ্যে। তীর্থ প্রথমে ইচ্ছে করে ঝুঁকি নিয়ে মার খেল। ধুঁকতে ধুঁকতে তনয়ার নাম ধরে করুণ সুরে ডাকতে লাগলো, তনয়া, তনয়া চোখ খোল, চোখ খোল, তনয়া, তনয়া চোখ খোল, তনয়া। ওদিকে অনন্তনাগের আদেশ পেয়ে তনয়া আরো নির্দয় হয়ে উঠল। তীর্থকে এলো পাথারি মারতে লাগলো, কিন্তু তনয়ার হাত থেকে নিজেকে রক্ষা করার ভান করে তীর্থ কখন যে ওই কাঠের বাক্সটার কাছে চলে এসেছে তা খেয়াল করেনি অনন্তনাগ। সে তখন যজ্ঞকুণ্ডের আগুনে ঘি ঢালতে ব্যস্ত। তীর্থ চোখের নিমেষে বাক্সের ডালা খুলে উল্টে দিতেই কালো জাদুর উপকরণগুলো ছিটকে মেঝেতে গড়িয়ে পড়ল। শয়তান, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, তুই আমায় ছেড়ে দে। তারপর প্রচন্ড রাগে তীর্থকে টেনে হিঁচড়ে যজ্ঞকুণ্ডের ধাপ বেয়ে ঘষতে ঘষতে ওপরে নিয়ে চলল। তীর্থর মাথা ফেটে রক্ত ঝরছে। অতিরিক্ত রক্তপাতে শরীরটা একেবারে স্থির হয়ে গেল। গলা ফাটিয়ে হাসতে লাগলো শয়তানটা। এমন সময় স্বচ্ছ কালো পোশাকে তনয়াকে উঠে আসতে দেখে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে অনন্তনাগ। ওদিকে তীর্থ যে মরেনি, ঘাপটি মেরে পড়ে আছে, অনন্তনাগ তা কুণাক্ষরেও টের পায়নি। ওদিকে কামরূপ তার দলবল নিয়ে কেল্লায় এসে হাজির হল। সেই পুতুল আর মৃত পাখিদের ঠ্যাং, পালক ইত্যাদি একটা পুঁটলিতে বেঁধে অন্ধকারে লুকিয়ে কুণ্ডের অপর প্রান্তের ধাপ বেয়ে উঠে এসে যজ্ঞকুণ্ডের আগুনে ছুঁড়ে ফেলে দেয়। ওদিকে মোহিনী চোখ কান বুঝে বাক্সটাকে সরাসরি নিক্ষেপ করে দেয় যজ্ঞের আগুনে। সঙ্গে সঙ্গে অনন্তনাগের গলার সেই নিষিদ্ধ তাবিজের মালা থেকে ধোঁয়া বেরিয়ে ঘরময় ছড়িয়ে পড়ল। ভয়ে মালাটা এক টানে খুলে ফেলে দিল অনন্তনাগ। তীর্থ পুঁথির সর্বশেষ মন্ত্রটি পাঠ করে আগুনের শিখায় পুড়িয়ে দিতেই আতঙ্কে চিৎকার করে পিছু হটতে শুরু করল অনন্তনাগ। কালা জাদুর সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছিল, তবু নিজের পৈশাচিক শক্তি প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়ল মোহিনীর ওপর। কিন্তু সেই ক্ষমতাও ধ্বংস হয়ে গেছিল জ্বলন্ত পুঁথির সাথেই। অনন্তনাগের অনুচরেরাও সব ক্ষমতা হারিয়ে নিমেষে ভস্ম হয়ে গেল। হঠাৎ অগন্তি নারীর হাসি আর গলার আওয়াজ ভেসে এলো কুণ্ডের দিক থেকে। কালের করাল গ্রাসকে শয়তানও ভয় পায়। যজ্ঞকুণ্ডের ভিতর থেকে কাতারে কাতারে উঠে এলো সেসব হতভাগিনী অন্তঃসত্ত্বা নারী ও তার ভ্রূণের অপার্থিব অবয়ব। তারা একযোগে নারকীয় উল্লাসে অনন্তনাগের আধপোড়া দেহটাকে টানতে টানতে কুণ্ডের সামনে নিয়ে গেল। যে অস্ত্র দিয়ে ওদের ভ্রূণ ছিন্ন করে দিত সেই অস্ত্র দিয়ে অনন্তনাগের গোটা শরীর খণ্ড খণ্ড করে কেটে আগুনে ফেলে ভস্ম করে দিল। শেষ আর্তনাদটুকু করারও সুযোগ পেল না শয়তান অনন্তনাগ। তনয়ার ওপর থেকে কালা জাদুর সমস্ত কুপ্রভাব কেটে গিয়ে নবজন্ম হল তার। ওকে নিয়ে তীর্থ স্বাভাবিকভাবেই
ব্যস্ত হয়ে পড়েছিল। এদিকে আর কোনো অনুচর জীবিত আছে কি না লোকজন নিয়ে তা খুঁজে দেখছিল কামরূপ। সেই সুযোগে কুণ্ডের আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয় মোহিনী। তীর্থ শয়তানটাকে শেষ করে মোহিনীকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তা আর হলো না। মোহিনীর হাতের লেখা একটা চিরকুট পড়েছিল যজ্ঞ কুণ্ডের পাশে। তাতে লেখা, আমার স্বামী সন্তানকে কেড়ে নিয়ে শয়তানটা আমার শরীরটাকে অপবিত্র করে দিয়েছে। কি নিয়ে বাঁচবো আমি? না না, কারো বোঝা হতে চাই না, তাই নিজেকে শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো তীর্থ, তোমরা ভালো থেকো।